গুলো আসে আমি মোটামুটি সবগুলি পড়ি। আবার যখন পরবর্তী একটা কন্টেন্ট চলে আসে তখন ওটার কমেন্টে চলে যাই। কাজেই আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি রিয়েক্ট করি, রিয়াকশন দেই, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু ওখানে রিপ্লাইও দিই। যাই হোক, আমি এটা বন্ধ করছি না, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারি। আসলে ব্যস্ততার কারণে পারি না অনেক সময়, তারপরেও চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমি আজকে গতকালকে দুটো কন্টেন্ট করবো। আপনারা দেখেছেন নিশ্চয়ই গতকালকে সকালে আমি একটা কন্টেন্ট করেছিলাম, এবং আমি এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিন সকালে একটা করে কন্টেন্ট করার জন্য। এর মধ্যে কোনো দিন হয়তো দর্শকতা থাকবে, আবার কোনো দিন হয়তো একটা নর্মাল কন্টেন্ট থাকবে, আর রাতের যেটা করি রাত 10টায় ওটা তো থাকবেই। তো গতকাল সকালে যে কন্টেন্ট আমি করেছিলাম সেটার শিরোনাম ছিল রাষ্ট্রপতি নির্বাচনে যে সিদ্ধান্ত নিল বিএনপি, এবং সেটা থাম্বনেইলে ছিল তারেক রহমানকে কোন দিকে ঠেলা হচ্ছে, আর সিদ্ধান্ত নেবেন একজন, এটাই গণতন্ত্র। একটু কৌতুক করেই বলেছিলাম এই কথাটা। তো এখন এটাতে আমি কি বলেছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির যে স্থায়ী কমিটি আছে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়েছে যে কাকে নির্বাচন করা হবে, মানে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই সিদ্ধান্তটা তারা দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন। এবং সেটাকে আমি পছন্দ করিনি, এবং কেন করিনি সেটা আমার এই কন্টেন্টে আমি উল্লেখ করেছিলাম। যারা দেখেননি তারা আরেকবার দেখে নিতে পারেন। কিন্তু এই কন্টেন্টে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এবং দু একটা ক্ষেত্রে আমিও কিছু মন্তব্য করছি। মতিন রানা তিনি লিখেছেন, সুদী মহাজনকে রাষ্ট্রপতি করবে বিএনপি, এত বোকা নয়। এর চাইতে তো শাহাবুদ্দিন নিরাপদ। সুদী মহাজনকে রাষ্ট্রপতি করা হলে 2 বছরের মধ্যে জামায়াত এনসিপি ক্ষমতায় আসবে। এই মন্তব্যটা এ কারণে এসেছে, ওখানে আমি এক জায়গায় বলেছিলাম যে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার কথা বলা বলি করছে এবং তার জন্য দেন দরবার শুরু করেছে। সেই প্রসঙ্গে মতিন রানা সাহেবের এই মন্তব্য। রোমান হা তিনি লিখেছেন, বাংলাদেশে কোনো রাষ্ট্রপতির দরকার নাই, প্রহসনমূলক সাংবিধানিক পদ সৃষ্টি, যার পেছনে বছরে কোটি কোটি টাকা খরচ। ওনার কথাটা শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু উনি মন্দ বলেননি। যে রাষ্ট্রপতির তো বেসিক্যালি কোনো কাজ নাই, যে লোকের কোনো কাজ নাই তার জন্য এত টাকা খরচ করে পদটা সৃষ্টি করা কেন? ন্যাশনাল অ্যাপারেলস ছদ্মনাম বোঝাই যাচ্ছে, তিনি লিখেছেন, আমিও ভাবছিলাম এইটা কেমন গণতন্ত্রের নমুনা, কিছু বললে গুপ্ত বলে কিনা এই ভয়ে বিএনপির সমর্থক হয়েও কিছু বললাম না। আমাদের পক্ষ হয়ে আপনি বলেছেন, ধন্যবাদ। মোরসালিন নূর লিখেছেন, ননসেন্স স্থায়ী কমিটি, এরা সবাই মিলে বলতে পারত আমরা 3-4 জনের নাম প্রস্তাব করছি, চূড়ান্ত সিদ্ধান্ত তারেক জিয়া নেবে, এটা হতো স্মার্ট পলিটিক্স। দেখুন, আপনার সঙ্গে কিন্তু আমি একভাবে একমত যে আসলে তারা কিছু একটা প্রস্তাবনা দিত, কিন্তু হয়তো বা দিয়েছেও, আমি জানি না। তো আমরা যতটুকু তারা ওখান থেকে বের হয়ে বলেছে আমরা তো ততটুকুই জেনেছি। আমার কেন যেন মনে হয় তারা এরকম হয়তো একটা প্রস্তাব দিতেও পারে, কিন্তু যদি দিয়ে থাকে সেটা আমাদের কাছে প্রকাশ করা উচিত ছিল। মোহাম্মদ উজ্জ্বল লিখেছেন, বিশ্লেষণটা কেমন হলো, তারেক জিয়ার বেলায় চাপিয়ে দেওয়া আর হাসিনার বেলায় উনি নিজে সিদ্ধান্ত নিতেন, আমি ধরে নিলাম আপনি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। দেখেন উজ্জ্বল সাহেব, আপনাকে আমি বলি একটা জিনিস, এই যে আপনি বললেন না যে তারেক জিয়ার বেলায় চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি বলার চেষ্টা করেছি, ওনাকে চাপাই দেওয়া হয়েছে, আর হাসিনার বেলায় উনি নিজে সিদ্ধান্ত নিতেন, এই ডিফারেন্সটা কিন্তু আমি এভাবে করিনি। তারেক জিয়ার কাছে এই দায়িত্বটা এসেছে প্রথমবার, এবং ওনারা এটা জানিয়েছেন, ওনারা প্রেসের কাছে জানিয়েছেন, ওই কমিটির থেকে বের হয়ে এসে তারা জানিয়েছেন, তারা ওনাকে দিয়েছেন। কিন্তু হাসিনার উপর গত শাহাবুদ্দিন সাহেবকে যখন নাকি প্রেসিডেন্ট বানানো হয় তখন কেউ তো জানতো না আগের দিন, এবং কোনো এরকম কোনো মিটিংও হয়নি, ওনাকে চাপিয়েও দেওয়া হয়নি, উনি কাউকে বলেননি কী পরামর্শ তোমরা আমাকে দাও, উনি নিজেই নিজ দায়িত্বে করেছেন। আর হাসিনাকে তো একবার দেখিনি, অনেকবার দেখেছি, অনেকবার দেখে দেখে কিন্তু মন্তব্যটা করেছি। আর তারেক রহমান তো মাত্র শুরু করলো, কাজেই তারেক রহমানের এরকম কাছের লোক আমি, এটা আপনি বলতে পারেন বলে আপনি হয়তো এক ধরনের সান্ত্বনা পেতে পারেন, এক ধরনের আমোদ
অনুভব করতে পারেন, কিন্তু ঘটনাটা সেরকম না। ওনার কাছের লোক অনেক আছে, অনেক সাংবাদিক ওনার কাছের লোক আছে। আমি তো ওনার সমালোচনা করেছি, তাই না? সমালোচনা করলে কাছের লোক কীভাবে হলো? যাই হোক, কাছের লোক হলেও সমস্যা নাই, দূরের লোক হলেও সমস্যা নাই, আমার কাজটা আমি করে যাব, আপনি যেভাবে দেখেন। আতিকুর রহমান লিখেছেন, বাকশালের গঠনতন্ত্র এমন ছিল, সকল সিদ্ধান্ত নেবেন দলের প্রধান। কি সুন্দর মস্তিষ্কহীন হ্যাডম ওলা নেতারা। সর্বোপরি মাসুদ কামাল ভাই ধন্যবাদ আঘাতটা সঠিক পয়েন্টে করার জন্য। রফিকুল ইসলাম লিখেছেন, হয়তো কমিটিতে সিদ্ধান্ত ৩-৪ জনের নাম এসেছে, তার মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে হয়তো অনুরোধ করা হয়েছে। এটা আমার আনুমানিক কথা। হ্যাঁ, দেখেন রফিক সাহেব, আপনি 3টা সেন্টেন্স লিখেছেন। প্রথম সেন্টেন্সে বলেছেন হয়তো কমিটিতে 3-4 জনের নাম, দ্বিতীয় সেন্টেন্সে লিখেছেন হয়তো প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, তৃতীয় সেন্টেন্স লিখেছেন এটা আমার আনুমানিক কথা। মানে আপনি 3টার কোনোটাই কিন্তু কনফার্ম না, আমিও কনফার্ম না। হয়তো এরকম হতেও পারে, হলে ভালো, কিন্তু আমার বক্তব্য হলো কি, যদি এরকম হয়েও থাকে সেটা তো আমরা জানি না, ওনারা আমাদের জানালেই পারতেন। কারণ আমাদেরও কিন্তু জানার দরকার আছে, কারণ জানার দরকার আছে, এই জানার উপরে কিন্তু আমরা ওনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিই। কাজেই এই হয়তোকে আমরা কতটুকু ধরবো আমি বুঝতে পারছি না। আর এরপরে যে মন্তব্যগুলি পড়ব সেগুলি এসেছে গতকাল রাতের কন্টেন্ট থেকে। গতকাল রাতের কন্টেন্টটা মূলত ছিল জামাতে ইসলামকে নিয়ে। এই জামাতে ইসলামের ইদানিং তাদের বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যা নাকি দেখে আমরা হতাশ হচ্ছি যে একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টি নাকি সৎ লোকের শাসনের কথা বলে, তাদের মধ্যে এইগুলি কী দেখছি আমরা, এটা দেখে আমরা হতাশ হচ্ছি। সেটার উপর এবারে কিছু মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোখলেসুর রহমান লিখেছেন, মাসুদ ভাই, জামায়াত এখন যা করছে এটাই জামায়াতের আসল চরিত্র। উইন 8900 লিখেছেন, হাফ ক্ষমতা পেয়ে যে পরিস্থিতি ভাই, এরা ফুল ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি যে কি হবে তার কিছুটা নমুনা দেখা যাচ্ছে। মোহাম্মদ খাদেম আলী লিখেছেন, যার যার চরিত্র তা একদিন না একদিন প্রকাশ পাবেই। যেমন এগুলো নিয়ে আমি কী মন্তব্য করবো, এটা তো আপনি বুঝতেই পারছেন। শাহনাজ আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, এই জন্যই আপনাকে এত ভালো লাগে, এত সুন্দর করে বিশ্লেষণ করেন, মুগ্ধ হয়ে শোনা ছাড়া উপায় নাই। আপনার সৎ সাহসী মানসিকতা দেখে আমি অনেক মুগ্ধ হই, আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়। আমি কিন্তু টক শো পছন্দ করতাম না, তবে আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহনাজ আক্তার, আপনি আমার প্রশংসা করেছেন, ভালো লাগলো। আব্দুল কাদের সিদ্দিক অপু, তিনি লিখেছেন, শরিয়া আইন অনুযায়ী এদের কি বিচার হওয়া উচিত? হ্যাঁ অপু সাহেব, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু কারণ ওনারা কিন্তু শরিয়া আইনের কথাই বলেন। এখন আমাদের জানতে হবে শরিয়া আইনে এই সমস্ত কর্মকাণ্ডের আদৌ কোনো বিচার আছে কি না, থাকলে সেটা কি বিচার হবে। তবে এই বিচার সম্পর্কে, এই অপরাধ সম্পর্কে, এই পাপ সম্পর্কে আরেকজন কমেন্ট করেছেন, একটু পরে সেটা আমরা পাবো, সেটাও আপনারা শুনবেন। জাফর আহমেদ শিকদার লিখেছেন, জামাত শিবির আগে গুপ্ত ছিল, কে কোন পদে কেউ জানতো না, তাই সাংবাদিকরা আগের অপকর্মে দলের পরিচয় লিখতে পারত না, এখন প্রকাশ্যে আসায় দলীয় পরিচয় পাওয়া যাচ্ছে। এই জাফর আহমেদ শিকদার সাহেব কিন্তু একদম ভুল বলেননি, আমারও তাই মনে হয়। কিন্তু কারণ আগে তো যারা করতো তারা হয়তো আওয়ামী লীগের ছত্রছায়া ছিল অথবা অন্য কোনো জায়গায় ছিল, আমরা তো জানতে পারতাম না, তখন আমরা ওই দলের বদনামটা করতাম, ওই দলের সমালোচনা করতাম। কিন্তু এখন যেহেতু প্রকাশ্যে চলে এসেছে, কিন্তু প্রকাশ্যে আসার ফলে ওদের স্বভাব তো আর চেঞ্জ হয় নাই, যে কারণে এখন আমরা জানতে পারছি। MCR 20 লিখেছেন, ভালো বিষয় সিলেক্ট করেছেন, একেবারে সময় উপযোগী। জামাত যাই করুক আল্লাহ তাদের মাফ করে দিবেন। সবাই জামাতের পিছনে লেগেছে, ইসলাম মুমিনদের পাপ গোপন রাখতে বলেছে, কেউ সেটা মানছে না। মানে এটা পড়লে পর
দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন উনি আসলে কী বলতে চেয়েছেন। এটা কি ব্যঙ্গ করে বলা হচ্ছে নাকি সিরিয়াসলি বলা হচ্ছে, এটা নিয়ে অনেকের মধ্যে হয়তো একটা কনফিউশন থাকতে পারে। আমার মনে কিন্তু নাই, কিন্তু এটা আসলে কি আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে ইসলাম মুমিনদের পাপ গোপন রাখতে বলেছে, এই ধরনের পাপ গোপন রাখতে বলেছে। যাই হোক, সেটা আপনারা ভাবুন। এরপর লিখেছেন সাখাওয়াত। সাখাওয়াত যে বলেছিলাম যে পাপের শরিয়া আইনে বিচার হবে কিনা, সাখাওয়াত লিখেছেন 12 রাকাত তো নফল নামাজ পড়লে নাকি আকাম করার সব গুনাহ মাফ করে দেয়, ফতোয়া দিয়ে সব হালাল করে নেয়। এই যে কথাটা লিখেছেন উনি, এটাও আমি জানি না, হয়তো ব্যঙ্গ হতে পারে, বাট আমি এরকম কখনো শুনিনি। এরকম কেউ করে কিনা সেটাও আমি বলতে পারবো না। এখন উনি যখন লিখেছেন হয়তো উনি জানেন, অথবা হয়তো উনি কোথাও শুনেছেন, অথবা হয়তো ওনাকে জামাতের অথবা এই ধরনের যারা আছেন তারা হয়তো বলেছেন যে এটা করলে পরে সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমার জানা মতে এরকম হওয়ার কোনোই কারণ নাই, এবং এ ধরনের কোনো মানে রীতি নিয়ম বা ফতোয়া আছে বলে আমার জানা নাই। সামিউর রহমান লিখেছেন, মাসুদ ভাই সব সময়ই এমন, আমি খুব ছোটোবেলাতেই মাদ্রাসার বন্ধু বান্ধবদের কাছে বহু কাহিনী শুনেছি, কিন্তু বিশ্বাস করতাম না। এখন বেশি প্রমাণসহ প্রকাশ হচ্ছে 2 কারণে। 1 নম্বর কারণ সোশ্যাল মিডিয়ার কল্যাণে, 2 নম্বর কারণ ক্ষমতার কাছাকাছি আসার পর লজ্জা একটু কমে গেছে। হতে পারে, আমি এটা নিয়ে নিশ্চিত আমি কিছু বলতে পারছি না। আইনাল হক লিখেছেন, আপনি যত জামাতকে নিয়ে সমালোচনা করবেন জামাতের জনপ্রিয়তা তত আরও বাড়বে। এই যে কথাটা আইনাল হক সাহেব বলছেন না, আমি আপনার সঙ্গে ভাই একমত না, একদমই একমত না। কারণ আমি যদি সমালোচনাটা তথ্যের উপর ভিত্তি করে করি তাহলে জামাতের জনপ্রিয়তা বাড়বে কেন? আমি যে কথাটা বলছি সেটা যদি ঘটনা সত্য হয় জামাতের জনপ্রিয়তা বাড়বে কেন? ধরা যাক আপনার কিশোর সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, সেখানে সে কোনোভাবে এই ধরনের বলৎকারের শিকার হলো। আপনি হয়তো মাদ্রাসা যখন দিয়েছিলেন তখন তো মাদ্রাসার শিক্ষাটার প্রতি আপনার একটা ভালোবাসা ছিল। মাদ্রাসার শিক্ষার জন্য ওখানে যে সমস্ত হুজুররা থাকেন, যে সমস্ত টিচাররা থাকেন, তাদের উপর আপনার একটা শ্রদ্ধা ছিল। এখন যদি ওই লোকটা আপনার শিশুকে, আপনার সন্তানকে বলৎকার করে, ওই টিচারের উপরে আপনার শ্রদ্ধা কি থাকবে? আপনি বলেন থাকবে ভাই? যদি না থাকে তাহলে আমি যখন কোনো একটা সমালোচনা করছি এবং সেখানে আমি তথ্য প্রমাণ দিয়ে দিচ্ছি, সেটা শোনার পর তাদের জনপ্রিয়তা বাড়বে কেন? আমি কিন্তু এটা বুঝি না। আপনি মানুষকে এত বোকা মনে করেন কেন? এখন আপনি নিজেই সমস্ত মানে আপনার কাছে কি মনে হয় যে ভালো হচ্ছে, তাদের জনপ্রিয়তা বাড়তেছে? এত অন্ধ হয়েন না, কোনো দলের প্রতি অন্ধ হয়েন না ভাই। যে কোনো দল হোক, সেটা জামাত হতে হবে তা বলছি না, অন্ধ হয়েন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বিচার করার চেষ্টা করেন, তারপরে সিদ্ধান্ত নেন যে কে ভালো কে মন্দ। এই মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন। তিনি লিখেছেন, এটি শেষ মন্তব্য, আমার মতো যারা 71 সরাসরি দেখিনি তারা এখন 71-এর ট্রায়াল দেখছি। বুঝতে পারছি তারা 71-এ আমাদের নারীদের উপর কীরকম অত্যাচার চালিয়েছিল। কিছুদিন আগে এক নেতা তো বলেই দিয়েছিলেন পরাজিত পক্ষের সম্পদ ও স্ত্রী মেয়েরা গনিমতের মাল, তাদের উপর নাকি জামাতের কর্মীদের হক আছে। নাউজুবিল্লাহ। এখন একটা তা বলেছেন, যদি বলে থাকেন তাহলে তো অবশ্যই নাউজুবিল্লাহ। আমি জানি না এত বড় মানে মিথ্যা কথা, এত বড় মানে আপনার মানে কুব্যাখ্যা কেউ দিয়েছে কিনা আমার জানা নাই। আপনি যখন বলছেন সেটা আমি পড়লাম এই জন্যে। প্রিয় দর্শক, এই ছিল আজকের দর্শকের কথা। আপনারা বেশি বেশি করে কমেন্ট লিখুন, এবং আমি আপনাদেরকে বলবো কেবল প্রশংসা করার দরকার নেই। অনেক প্রশংসাগুলো আমি যেগুলো পড়িনি, মানে একটু
কিংবা কাউকে মূল ট্র্যাকের বাইরে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করা হয়, সেই মানুষটি সেখান থেকে বের হয়ে আসলে নেতা হয়ে যান। সেই প্রাচীন জমানাতে দাস বিদ্রোহ, প্রথম রোমানদের মধ্যে যে দাস বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের নেতা যেভাবে তৈরি হয়েছিলেন, একইভাবে চে গুয়েভারা, তারপর ইলিস ভ্লাদিমির লেনিন, ফিদেল ক্যাস্ট্রো, আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ভারতে মহাত্মা গান্ধী, এই নেতাগুলো কিন্তু তুচ্ছ এবং তাচ্ছিল্য যারা করেছেন তাদেরকে তাদের মুখের উপরে মানে একটা ঐতিহাসিক জবাব দিয়ে তারা জাতির ভাগ্য বিধাতা বনে গিয়েছেন। এখনকার দৃষ্টিতে, আজকের দৃষ্টিতে যদি আপনি দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস, এই দুজনের বৈশিষ্ট্য কী? সার্জিস ছোটোখাটো একজন মানুষ, নাসিরুদ্দিন পাটোয়ারি একটু উঁচু লম্বা আছে। দুজনেই গ্রামের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। আর কর্মজীবনে মানে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে তাদেরকে আমরা ওইভাবে চিনতাম না। তাদের পরিবার বা যে ধরনের বায়োগ্রাফি সামনে চলে এসেছে সেটা আমাদের সমাজের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরই প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি যদি দেখেন যে তাদের শুরুটা যেটা হয়েছিল, সকলেরই শুরু হয়েছিল মূলত জুলাই আন্দোলনের আগে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেখানে নুরুল হক নুরু বা রাশেদ, এরাও কিন্তু এই সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, এদের দুজনকে যদি আপনি নিম্ন মধ্যবিত্ত পরিবার ধরেন বা যে কোনো বিচারে আপনি তাদেরকে যদি আপনি সমালোচনা করতে চান, তাহলে নুরু এবং রাশেদকে আপনি আরও বেশি সমালোচনা করতে পারবেন। এর কারণ হলো তারা আরও প্রান্তিক পরিবেশ থেকে এসেছে। তাদের কথা, তাদের ল্যাঙ্গুয়েজ আপনি যদি পাশাপাশি বসিয়ে দেন এই চারজনকে বিতর্ক করার জন্য একটা টেবিলে যে কোনো একটা বিষয়, আপনি দেখবেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস এই দুজনই যাকে বলা হয় নুরুল হক নুরু এবং রাশেদ, এদের চাইতে ভালো করবেন, খারাপ করবেন না। যদিও রাশেদ এবং নুরু এদের নেতা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। কথাটা বললাম এই কারণে যে নুরু এবং রাশেদ, তাদেরকে আওয়ামী লীগ সরকার নির্যাতন করতে 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 এখন নুরু ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট না মানে প্রতিমন্ত্রী, সে একজন মন্ত্রিপরিষদের সদস্য। রাশেদ বিএনপির মতো একটা বড় দলের মনোনয়ন পেল, আবার সেটা মানে পাশ করতে না পারার কারণে তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সমস্ত রাজনৈতিক বিষয়াদি দেখার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজন দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি পাশাপাশি দেখেন যে তারা মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, কিন্তু আর্ট অ্যান্ড অ্যাটিটিউডে স্টিল আজকের দিন পর্যন্ত সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাবলীল, আরও বেশি সাবলীল। তো কাজেই তাদেরকে যদি আপনি বারবার আঘাত করেন, তারা যে আগামী দিনে একজন বড় নুরু হবে না, নুরু দ্য গ্রেট। আর ধরেন এই রাশেদ দ্য গ্রেট বা রাশেদ দ্য বড় ভাই, আমাদের দেশে আছে না রাফসান দ্য বড় ভাই, রাশেদ দ্য বড় ভাই, নুরু দ্য বড় ভাই, তারা যে হবে না তা কিন্তু বলা যাচ্ছে না। মূল ব্যাপার হলো যে সার্জিস কি করছে জানি না, সার্জিস ছোটোখাটো তার যে সে সাধারণত বাজে কোনো কথা বলে না, কিন্তু যাকে বলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি, সে সমালোচনা করেন, কিন্তু সে কিন্তু কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করছে বা ওরকম হাদি যেভাবে আজে বাজে কথাবার্তা বলতো, ওই ধরনের আজে বাজে কোনো কথা আমি এখন পর্যন্ত তার মুখ দিয়ে শুনি না। কিন্তু সে টু দি পয়েন্টে যে বিষয়গুলো মেনশন করে, যে বিষয়গুলো পয়েন্ট আউট করে, আর যে বিষয়গুলো জনগণের সামনে তুলে নিয়ে আসে, এগুলোর মানে যে একেবারে অসত্য, মানে এগুলো অপ্রিয়, প্রচণ্ড অপ্রিয়, অনেক ক্ষেত্রে সৌজন্যবিহীন, এগুলোর কোনো সৌজন্য নেই, আমাদের সমাজের যে প্রথা তার বিরুদ্ধে। কিন্তু সে যে কথাগুলো বলছে এগুলো যে অসত্য, এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না। ফলে কি হলো,
যাদেরকে তিনি আঘাত করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা সঙ্গতির কারণে কষ্ট পাচ্ছেন, গালাগালি করছেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কথাগুলো শুনে বিএনপিরই অনেক লোক টেলিফোন করে তাকে বলছে, বেটা আরও বল, কি চাস? আমরা আছি তোর সঙ্গে বা তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, যে যার সঙ্গে তার যেমন সম্পর্ক, আরও বল। তারপর তার দলের যারা লোকজন তারা তো পিছন থেকে বলে, আরে বাঘের বাচ্চা। এইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া এই কথা কে বলতে পারবে? মানুষের চরিত্র হলে কি জানেন, মানুষ সবসময় তাফালিং পছন্দ করে, তাফালিং করতে চায়। তাফালিং মানে মাস্তানি করতে চায়, এটা ভীষণ রকম আনন্দ। আপনারা নিজেরা ছোটোকালে চিন্তা করে দেখেন, খুব ছোটোকালে আপনাদের আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলো হওয়ার কথা আপনি এমনি ক্লাসে বলতেন, কিন্তু আপনার কি হতে ইচ্ছা করতো? আপনার একটা মাস্তান হতে ইচ্ছা করতো। আপনি দূর থেকে মাস্তান দেখতে পছন্দ করতেন। আপনার আশেপাশের যত অনিয়ম, অত্যাচার, জুলুম এগুলো আপনি আপনার মাস্তানি দ্বারা ভেঙে চুরে চুরমার করে দিতে চাইতেন। তো আপনি সুযোগ পাননি, বা আপনার সে সাহস হয়নি, বা আপনাকে এ ধরনের কোনো কেউ প্রেজ করেনি। কিন্তু যারা একবার সুযোগ পেয়েছে এবং মানুষের প্রশংসা পেয়েছে, তারা এক একজনে হাজি মাস্তান হয়ে গেছেন, দাউদ ইব্রাহিম হয়ে গেছেন, ছোট শাকিল হয়ে গেছেন, আরও অনেক কিছু। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং অল অব দ্য যাকে বলা হয় জুলাই বিপ্লবী, তাদের মধ্যে শব্দ বোমা প্রয়োগের ক্ষেত্রে, যেমন হাদি যে কথাগুলো বলতো সেগুলো অশ্লীল ছিল, অশ্রাব্য ছিল, যৌনাঙ্গ এবং মলদার সংক্রান্ত বিষয়াদি ছিল। কিন্তু সে কিন্তু এই কথাগুলো বলছে না। সে যে কথাগুলো বলছে টু দি পয়েন্টে, গোলাম মোল্লা রনি সে একজন দুর্নীতিবাজ, গোলাম মোল্লা রনি সে একজন চাঁদাবাজ, গোলাম মোল্লা রনি এই কাজগুলো, জাস্ট আমার নাম দিয়ে বললাম, এবার টু দি পয়েন্টে। তো সেক্ষেত্রে ইন পার্সন আমরা তাকে ফেস করতে পারছি না, বা আমরা তাকে বলতে পারছি না, তখন আমরা তার টেংরি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো এরকম ঘটনাগুলো সে ঘটিয়ে যাচ্ছে, এবং তার প্রেক্ষিতে এখন এই জুলাই মাসে এসে তিনি এবং তার সাথে তার সহযোগী সার্জিস, এই দুইজনকে যেভাবে বিএনপির যারা লোকজন আছে তারা টার্গেট করছেন, তাতে করে পুরো রাজনীতির যে জল এটা গোলা হয়ে গেছে। বিএনপি এখানে ত্রিমাত্রিক কৌশল করছে। প্রথম কৌশল হলো সার্জিসকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আলাদা করে দেওয়া। 2 নম্বর হলো নাসিরউদ্দিন পাটোয়ারিকে 1 নম্বর টার্গেট করে এনসিপিকে বলে দেওয়া হয়েছে যে আপনারা একে বাদ দেন, ডু এভরিথিং উইদাউট নাসিরউদ্দিন পাটোয়ারি। সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দেবো। এবং রাশেদ, প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সহকারী, তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে সহযোগিতা করব, সব জায়গাতে সহযোগিতা করব, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যাবে না। এটা এক ধরনের যাকে বলা হয় এমন প্রস্তাব যে ভাই আপনি বিয়েটা করাই দেন, আপনি বসার ঘরে যেতে খুব লজ্জা পাচ্ছেন, ওটা আমি সেরে দেবো আর কি। রাজনীতিতে আসলে প্রতিপক্ষের সুবিধা নিয়ে, দয়া নিয়ে, করুণা নিয়ে কখনোই কেউ রাজনীতি করতে পারে না, সাইন করতে পারে না। রাজনীতিতে কখনো তেলবাজি করে, দালালি করে, জুতো চেটে, পা চেটে একটা সার্টেন লিমিট পর্যন্ত সাস্টেইন করা যায়, থাকা যায়, কিন্তু সাস্টেইন করা যায় না, সারভাইভ করা যায় না। এটা জাস্ট লাইকে চা পানি খাওয়ার মতো, কিন্তু মূল ডিশ না। রাজনীতিতে টিকতে হলে লড়াই করে, সংগ্রাম করে করতে হবে। এবং নেতা হতে হলে, নেতা আসলে ফকির মিসকিনের মধ্যে থেকে কখনো নেতা হয় না। নেতাকে অর্থনৈতিকভাবে সবল হতে হবে, সচ্ছল হতে হবে, অন্য সবার সাথে শিক্ষিত হতে হবে, মার্জিত হতে হবে, সবার চেয়ে সাহস বেশি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের রাজনীতির একটা অকাল হলো, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সার্জিস বলেন, তারপরে অন্যান্য যারা বলেন, তারপর তাদের প্রতিপক্ষ যে সমস্ত লোকজন কথাবার্তা বলছে ঠিক সেম এজের, তাদের সঙ্গে যদি আগের জেনারেশন, জাস্ট 1 থেকে 2 জেনারেশন আগের আপনি 100 জন রাজনীতিবিদ দেখেন, যেমন আপনি নাজিমউদ্দিন আলমের কথা বলেন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, বা ফজলুল হক মিলন,
অনেক আরও বড় নেতার যাওয়ার দরকার নাই। তো এই নাজিম উদ্দিন আলম বা ফজলুল হক মিলন, এই দুজন লোক বসে থাকবে, আর এনসিপির এরকম 1000 ছেলে মেয়ে বসে থাকবে ফেয়ার জায়গাতে। এদের সামনে 5 মিনিট কথা বলার মতো অবস্থা এখনও এনসিপির কারো হয়নি। তো কাজে এনসিপি ঠিক সেই যোগ্যতাটা অর্জন না করে তারা যে কাজটি করার চেষ্টা করেছে সেটা হলো তাফালিং, কত দ্রুত সেই মানুষকে আকৃষ্ট করা যায়। আর আকৃষ্ট করার জন্য অনেক কাজ আছে। আপনি যদি লুঙ্গি উঠিয়ে আপনার পুটু মেয়েকে দেখায় দেন, লোকজন, আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি এই 4-500 লোক খেতে বসছে, সেখানে বসে মোটামুটি একটু বায়ু ত্যাগ করেন, সঙ্গে সঙ্গে আপনি ভাইরাল হয়ে যাবেন। সবার মধ্যে আপনি একটা পিস্তল বের করে একটা গালাগালি দেন, কিন্তু আপনি একটা জায়গাতে ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাটেনশন আপনার দিকে গেছে। এই জন্য আপনার কর্ম থাকা লাগবে, তো আপনার ট্র্যাক রেকর্ড থাকা লাগবে। সেই ট্র্যাক রেকর্ড না থাকলে কখনো নেতা হওয়া যায় না। তো এক্ষেত্রে যারা নতুন নবীন, তারা খুব দ্রুত নেতা হওয়ার জন্য, জনগণের আকর্ষণ লাভ করার জন্য, তাফালিং করার জন্য যে কাজগুলো করছেন, সেই কাজে তাদের যারা শক্তিশালী প্রতিপক্ষ, তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছেন। এবং সেই প্রতিহিংসা পরায়ণতা ডে বাই ডে, যাকে বলা হয়, ভয়ঙ্কর হয়ে পড়েছে। যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আক্রমণ করা হচ্ছে, অন দ্য লং রানে যদি নাসিরুদ্দিন পাটোয়ারিরা টিকে যান এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে, তারা হয়তো নেতা হতে পারবেন, কিন্তু তাদের অন্য যে যোগ্যতাগুলো আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, মানুষের রেসপেক্ট গ্রহণ করার ক্ষমতা, তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স, এখন আপনি নেতা হয়েছেন, কিন্তু আপনি একটা টেলিফোন করে কাউকে বললেন যে ভাই এটা ডিসি সাহেবকে, এটা সেক্রেটারিকে, এটা ডিআইজিকে এটা একটু করে দেন, সে যদি আপনার প্রতি শ্রদ্ধা পোষণ করে আপনাকে এই কাজটা করে না দেয়, আপনি জীবনে নেতা হতে পারবেন না, নেভার এভার ইন লাইফ। আপনি তাফালিং করতে পারবেন, এমপি হতে পারবেন, ভোট ডাকত্যাগ করতে পারবেন, আপনি প্রধানমন্ত্রীর দয়া নিয়ে মন্ত্রী হতে পারবেন, অনেক কিছু হতে পারবেন, কিন্তু কখনো নেতা হতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের আসলে গত 2 বছর খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে আমরা বহু নেতাকে হারিয়েছি, যারা 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার ছিল তাদেরকে হারিয়েছি। আবার বহু নেতাকে আমরা পেয়েছি যাদের 5 মাসেরও রাজনৈতিক ক্যারিয়ার ছিল না। আর এই সময়টাতে আমরা যাদেরকে দেখছি পক্ষে এবং বিপক্ষে, অনেককেই আমরা অনেক কথা বলতে পারছি না, অনেক কিছু আমাদের সহ্য হচ্ছে না, অঙ্গ জ্বলে যাচ্ছে, এবং আমরা স্পষ্টতই একটা অস্থির এবং অরাজক রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। আর তারই মধ্যে 2026 সনের জুলাই মাসে যেভাবে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, আর প্রতিপক্ষ যেভাবে এই আক্রমণ করে গর্ব অনুভব করছে, তৃপ্তি অনুভব করছে, এটি আরও 10টি, মানে একটি অপরাধ আরও 10টি অপরাধকে দাওয়াত করে নিয়ে আসবে। একটি প্রতিহিংসা আরও 10টি প্রতিহিংসাকে দাওয়াত করে নিয়ে আসবে। এবং আমাদের এই সমাজে যখনই দুর্বলের পক্ষ থেকে কোনো আঘাত আসে, ও আঘাতটা মারাত্মক হয়, মরণ কামড় হয়। যে কোনো দুর্বল সাধারণত আক্রমণ করে না, কিন্তু দুর্বল যখন আক্রমণ করে তখন কিন্তু সেটা মারাত্মক হয়। আপনি চিন্তা করুন, ভারতবর্ষের ইতিহাসে যদি আয়রন লেডি বলা হয়, সর্বকালের সবচেয়ে কঠিন, কঠোর এবং নির্মম নিষ্ঠুর কোনো রাজনৈতিক নেতা থাকেন ভারতের ইতিহাসে, তিনি ইন্দিরা গান্ধী। আচ্ছা বলেন তো, তাকে কে মেরেছিল? একজন দুর্বল মানুষ, তার বডিগার্ড, সারাক্ষণ যে মাথা নুয়ে থাকতো, সে তাকে মেরেছিল। আচ্ছা, নথুরাম গডস কে ছিলেন? মহাত্মা গান্ধীকে যিনি গুলি করেছিলেন, তিনি একজন বিপ্লবী ছিলেন, কিন্তু তিনি বহু কাল ধরে, বহু বছর ধরে মহাত্মা গান্ধীর আশ্রমে যেতেন, বসে থাকতেন, দিনের পর দিন তার বক্তব্য শুনতেন, এবং তার একান্ত ভক্ত লোক ছিলেন, এবং দুর্বল একজন মানুষ। তো দুর্বল একজন মানুষ যখন কাউকে আক্রমণ করে, প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, তখন সেটা খুব ভয়ঙ্কর হয় যে কোনো দুর্বলের। এখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি আপনি দুর্বল মনে করেন, সার্জিসকে দুর্বল মনে করেন, তো সেক্ষেত্রে এই দুর্বল মানুষগুলো যখন বলছে যে আমি তারেক রহমান সাহেবকে প্রতিশোধ নেব, তারেক রহমান সাহেব এটা খুব আমার রক্ত ঝরিয়েছে, খুব খারাপ কাজ করছে, তাকে কাফফারা দিতে হবে, তাকেও রক্ত দিতে হবে। আপনি বোঝার চেষ্টা করেন, এই যে জিঘাংসা, এই জিঘাংসা
কতটা ভয়ানক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আপনি ইতিহাস পড়লে দেখবেন, আমি অন্তত ২০ জন মানে লোকের নাম বলতে পারবো আপনি যাদেরকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। যেমন হযরত উমরকে যে হত্যা করেছে, হযরত আলীকে যারা হত্যা করেছে, আপনি এটা পড়ে দেখেন। মানে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করা একেবারে সাধারণ মানুষ। যে কখনো কল্পনাই করেনি যে এই লোক হযরত আলীকে হত্যা করতে পারে। এই লোক হযরত উমরকে হত্যা করতে পারে। মানে উমর আরো ঠাট্টা করে, ওই যে হত্যাকারী তাকে ঠাট্টা করে একদিন একটা কথা বলেছিলে, তুমি তো ভাবসাব এমন দেখাচ্ছ, কথাবার্তা বলছো, মনে হয় যেন তুমি আমাকে মেরেই ফেলবে। অথচ তার হাতে তার কিন্তু মৃত্যু হয়েছে, জঘন্যভাবে মৃত্যু হয়েছে। তো কাজে এখানে আমি মনে করি রাজনীতিতে প্রতিহিংসা সৃষ্টি করতে হয় না, অসম কোনো যুদ্ধ করতে হয় না, এবং দুর্বলদের জন্য কর্ম করে আপনি আলাদা করতে পারবেন। ফলে কি হচ্ছে, সমাজটা পচে যায়নি, সেখানে রাষ্ট্রটাও পচে যায়নি। কিন্তু আমাদের দেশে যেটা হলো সেটা হলো যে আপনি যে কোনো একটা ডাস্টবিনের যত আবর্জনা আছে সেগুলো এনে যদি আপনি ছড়িয়ে দেন ওয়াটার গান দিয়ে, তখন যে অবস্থা হবে, আপনি যে কোনো একটা টয়লেটের যে সেফটি ট্যাঙ্ক সেটা আনলেন, এনে গুলিস্থানে সেটাকে পাম্প করে সেটা যেটাভাবে আপনি জল কামান দিয়ে পুরো গুলিস্থানে ছড়িয়ে দিলেন, সেক্ষেত্রে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমাদের এই সমাজে এখন দেখা দিয়েছে। এতে কি সমস্যা? বা ইতিপূর্বে এই ধরনের ঘটনা কোনো দেশে ঘটেছে কিনা? ইয়েস, ঘটেছে। যখনই মানুষের এই যৌন লিপ্সাটা এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটি পাবলিকলি মানে জনসম্মুখে এটি অশ্লীল এবং অশ্রাব্য হয়ে যায়, এটি যখন আর গোপন থাকে না, তখন সেখানে রীতিমতো কখনো কখনো একটা পুরো জাতি শেষ হয়ে যায়। ওই জাতির কোনো অস্তিত্ব নাই। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত জাতি, পুরো জাতিটা শেষ হয়ে গেছে। কখনো কখনো এই ধরনের যৌনতার কারণে একটি রাজ্য, একটি রাষ্ট্র, একটি ভূমি, একটি নির্দিষ্ট অঞ্চল একেবারে শেষ হয়ে যায়। একটা সময়তে ধরুন সাহারা অঞ্চল, মরুভূমি অঞ্চল, এই অঞ্চলটি জনবসতিতে পরিপূর্ণ ছিল। আমাজনের জঙ্গল একটা সময় সভ্যতার কেন্দ্রভূমি ছিল। এমনকি আমাদের বাংলাদেশে এই যে সুন্দরবন যে এলাকা দেখেন না, বেশি দিন আগে নয়, ধরুন এটা ত্রয়োদশ শতাব্দীতে অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ছিলেন, তখন এই অঞ্চল বিরান ভূমি ছিল না, এটা জনবসতিপূর্ণ এলাকা ছিল। এবং সুন্দরবনের গহীন অরণ্যে অনেক মন্দির পাবেন, অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেখানে। ধ্বংস হলো কেন? সেখানে বনভূমি হলো কেন? খুঁজে দেখেন। আমাদের এই যে বাংলাদেশের যে রাজধানী সোনারগাঁয়ে ছিল, বিক্রমপুরে ছিল, বরিশালে ছিল, আমাদের যে বাউফলে ছিল, বাখেরগঞ্জে ছিল, বাগেরহাটে ছিল, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের পুটিয়াতে ছিল, বগুড়াতে ছিল, কুমিল্লার ময়নামতিতে ছিল। আপনি চিন্তা করেন যে এই যে রাজনীতির সঙ্গে সঙ্গে এইগুলো কিভাবে ঘুরছে এবং সেই জিনিসগুলো কেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই সব ক্ষেত্রেই যৌনতা, পানির সংকট এবং রাজা বাদশাদের জুলুম অত্যাচারে রাজবংশ শেষ হয়ে গেছে, এর বাইরে অন্য কোনো কারণ নেই। তো যখনই এরকম একটা সমাজে যৌনতা এমন পর্যায়ে চলে আসে, তখনই সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে। আমরা কি সেই গজবের দিকে এগুচ্ছি? আজ আপনি চিন্তা করুন, রাস্তাঘাটে যৌনকর্মীরা প্রকাশ্যে যৌনতা করে বেড়াচ্ছে, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না। এখানে তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছে, তারা বিস্তীর্ণ এলাকাতে, ঢাকার বিভিন্ন এলাকাতে রীতিমতো গ্যাং করে
যেখানে পারভার্সন অফ সেক্সের যে পারভার্সন, সেই কাজগুলো প্রকাশ্যে তারা করে যাচ্ছে এবং সেখানে তাদের খরিদ্দার, কাস্টমার এবং সাম্প্রতিক সময় সেই এক ডাকসু নেতাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, ও মাই গড, কোথায় আমরা চলে গেছি! এই শহরে এখন অনেক পুরুষ বেশ্যা, তারা ইন্টারনেটে বিজ্ঞাপন দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকছে, বিভিন্ন হোটেলে এবং বাড়িতে গিয়ে তারা সার্ভিস দিয়ে আসছে টাকার বিনিময়ে। 15 বছর বয়স থেকে একেবারে 50-60 বছরের ছেলেরা। কল্পনা করতে পারেন? আচ্ছা, নারী বেশ্যাদের কথা বাদ দেন, ভদ্রবেশী যে সমস্ত লোকজন, যেগুলো আপনি কল্পনা করতে পারেন না, বিভিন্ন বয়সের, সেই 13-14 বছর বয়স থেকে সমাজের বিভিন্ন জায়গাতে ভদ্র ফ্যামিলিতে যে সকল মেয়েরা এই যৌন ব্যবসা, যৌন কর্ম এবং যৌন পারভার্সন, মানে ধনীর মেয়ে, টাকা দরকার নেই কিন্তু সে টাকার জন্য গিয়ে 5 স্টার হোটেলে যাচ্ছে, গরিবের মেয়ে টাকার জন্য ধনীদের পিছে পিছে ছুটছে, টাকা পয়সার নাই কিন্তু তার যাকে বলা হয় পারভার্সন, আজ এক ছেলে কাল অন্য ছেলে, আজ এক বুড়া কাল এক পাগল, আজ এক যুবক কাল এক বৃদ্ধ, বিয়ে থা করছে না, 30-35 বছর বয়স হয়ে গেছে, এর মধ্যে হয়তো 300-400 পুরুষ তার জীবনে এসে গেছে। নারীদের ক্ষেত্র, পুরুষদের ক্ষেত্র, মানে ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা। এর মধ্যে সমকামিতা, মানে যেটাকে আমরা গে বলি, পুরুষে পুরুষে, আর লেসবিয়ান নারীতে নারীতে, এই জিনিসগুলো হচ্ছে। যখন এরকম একটা ঘটনাগুলো ঘটে, তার সাথে সাথে আপনি দেখেন যে মুখোশগুলো আমাদের উন্মোচিত হয়ে যাচ্ছে। বিয়ে, শাদী, ঘর, সংসার, এই প্রত্যেকটার একটা সিস্টেম আছে। দেয়ার ইজ এ সিস্টেম, দেয়ার ইজ এ পডকাস্ট, দেয়ার ইজ এ সার্কেল, দেয়ার ইজ এ কনস্টিটিউশন। কিন্তু এখন কি হলো, কোনো বাদ মানছে না। মাদ্রাসার শিক্ষক, 70 বছর বয়স, যে ছেলেটাকে ধর্ষণ করছে তার 7 বছর বয়স, 500 টাকা দিয়ে সেই ছেলের সাক্ষাৎকার দিছে। সে কি করেছে? হুজুর তাকে তার গোপনাঙ্গ, মানে ওই ছেলেটার গোপনাঙ্গ সে লেহন করেছে, চুষেছে, আর নিজের গোপনাঙ্গ আর ওই ছেলেটার গোপনাঙ্গর সঙ্গে গুতাগুতি করেছে। এই কাজ 500 টাকা ছেলেটাকে দিয়েছে এবং সেই ছেলে এখন ইন্টারনেটের সাক্ষাৎকার দিচ্ছে। তো বুঝেন মানে বিকৃত রুচি কোন পর্যায়ে চলে গেছে। জামাতের যে সংসদ সদস্য, 75 বছর বয়সী একজন মানুষ, একাধিক নারীকে নিয়ে যে সে প্রতিনিয়ত হোটেলে যাচ্ছে, হোটেলে গিয়ে হোটেলের লবিতে, লিফটের মধ্যে, তারপরে বিভিন্ন রুমের মধ্যে সে যে আচরণগুলো করছে, আমাদের তো ধরেন কি বলবো, এমনও তো চন্দ্রগুপ্ত যাকে বলা হয় মৌর্যর সেইখানে গণিকা বৃত্তি একটা মন্ত্রণালয় ছিল, গণিকা মন্ত্রণালয়, কিন্তু সেখানে তো যেখানে পতিতাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয়, একটা আলাদা মিনিস্টার, গণিকা মন্ত্রী ছিল, এবং গণিতিকাদের সারা ভারতবর্ষে একটা অ্যাসোসিয়েশন ছিল, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাজপ্রাসাদে, মানে রাজার দরবারে উপস্থিত থাকতে পারত। এটা এই ভারতবর্ষে ছিল। এই যে আমাদের দেশের যে যাকে বলা হয় রাজনীতি, সেই সিস্টেমেটিক মধ্যযুগ থেকে এখানে এই যে যত গান, শিল্প, কলা, নৃত্য কলা, এগুলো সবই কিন্তু যে যাকে বলা হয় এই পতিতালয় থেকে এসছে। অনেক মানে যে মানে গান ঠান যাকে বলা হয়, আপনি এই যে আমরা কাননবালা দেবীর কথা বলি, বিখ্যাত গায়িকা, জন্ম কোথায়? পতিতালয়ে জন্ম। একটা সিস্টেমের মধ্যে তারা সেই জিনিসগুলো চলেছে। আপনি গিয়ে দেখেন, পাখিজা সিনেমা দেখেন, বুঝতে পারবেন যে মিনা কুমারী সে পাখিজা। আপনি সিনেমা যদি দেখেন, ওমরাও যান সিনেমা দেখেন, আপনি বুঝতে পারবেন যে আমাদের এই জিনিসগুলো কেমন অবস্থায় ছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন এটা তো মানে কোনো অবস্থাতেই এটা আপনি কোনো একটা সিস্টেমের মধ্যে ফেলতে পারবেন না। রাজারা 400-500 মানে হেরেমে তাদের নারী থাকতো,
সম্রাট জাহাঙ্গীরের 8,000 নিয়মিত দাসী ছিলেন। কত সংখ্যক 2 ডজন 3 ডজন স্ত্রী ছিলেন। সেটা নিয়ে তো কখনো টু শব্দ হয়নি, বিকজ দেয়ার ইজ এ সিস্টেম, একটা পোর্টফোলিও। কিন্তু এখন কি হচ্ছে, একজন মন্ত্রী সে মানে যে কাজগুলো করছে কাপড় চোপড় খুলে, এবং সেই ছবি নিজে বিকৃতভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে, নিজে দিচ্ছে, প্রেমিক দিচ্ছে, যে যার মতো করে অবস্থায় কাজগুলো করছে। এই যে আমাদের মনের বিবর্তন, মানসিকতার বিবর্তন, ব্যক্তিত্বের বিবর্তন, এবং একান্ত ব্যক্তিগত বিষয়গুলো কখনো সে নিজে নারী বা পুরুষ সে নিজে মানুষকে জানাচ্ছে, যেটা আমাদের সমাজে কখনো ছিল না। আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সেগুলো জানার জন্য। 7 দিন না খেয়ে থাকবে, কিন্তু অমুক সাহেব কি কাজ করেছে এই জিনিসগুলো শোনার জন্য, দেখার জন্য সারাক্ষণ ইন্টারনেট ঘাঁটতে থাকে সব শ্রেণী এবং পেশার মানুষগুলো। এই যে যা কিছু হচ্ছে এটা নতুন নয়, এটা বহুবার এই পৃথিবীতে বহু সমাজে আসছে। আশিরীয় সভ্যতা তৈরি হয়েছে, সেই সভ্যতা শেষ হয়েছে। সেমেটিক সভ্যতা শুরু হয়েছে, সেটা শেষ হয়েছে। তারপর হেমেটিক সভ্যতা হয়েছে, সেটা শেষ হয়েছে। হিমালীয় সভ্যতা হয়েছে, শেষ হয়েছে। মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা শেষ হয়েছে। গ্রিক সভ্যতা শেষ হয়েছে। তারপর পম্পেই নগরী শেষ হয়েছে, এবং